সুপ্রিয় দর্শক, আজ জানাবো পশ্চিমবঙ্গ এবং দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন খবরগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত। শুরুতেই দেখে নিব সংবাদ শিরোনাম। এসআইআর ইস্যুতে সরগরম রাজ্য, নেতাজি ইন্ডোরে মমতার বৈঠক, পাল্টা পথে নামছেন শুভেন্দু। দিস ইজ টু ব্যাড, এবার কিন্তু আমি অ্যাকশন নেব, নেতাজি ইন্ডোরে মাইক বিভ্রাটে মেজাজ হারালেন মমতা। অন্তর্ঘাত হচ্ছে না তো? তৃণমূল শূন্য করবই, দল গড়েই মমতাকে রুদ্ধশ্বাস চ্যালেঞ্জ ছুড়লেন হুমায়ুন কবির। সব থেকে মোটা সোয়েটারটা নামিয়ে ফেলুন, দক্ষিণবঙ্গের তাপমাত্রা নামবে অনেকটা, আবহাওয়ার খবর। আর শুধু কথা নয়, এবার অ্যাকশন, মোদী সরকারের এক চালে ঘুম উড়ল বাংলাদেশের নেতাদের। আমার মা বাবারও সার্টিফিকেট নেই, মোদী শাহ ডুপ্লিকেট বানিয়েছেন, এসআইআর নিয়ে তোপ মমতার। হাদিকে খুন করেছে জামাত, ইন্ধন ইউনুসের। 125 কোটি লেনদেনে গভীর ষড়যন্ত্র দেখছেন তসলিমা। ভোটের আগেই কি শাসক দলে বড় ভাঙ্গন, হেভিওয়েট জনপ্রতিনিধির বাড়িতে অর্জুন, তুঙ্গে জল্পনা। তুই কি বাংলাদেশি, পরিযায়ী শ্রমিককে মেরেই ফেলল জনতা, ময়না তদন্তে শিউরে ওঠার মতো তথ্য। বেকারদের জন্য বড় ধামাকা, লক্ষ্মীর ভান্ডারের পর এবার যুবশ্রীতে সুখবর দিচ্ছে রাজ্য সরকার। রেকর্ড হারে বাড়ল সোনার দাম, সোমবার ভাঙল সমস্ত রেকর্ড, নেপথ্যে কি? শিবসেনায় এনসিপি গড়ে দক্ষিণা হাওয়া, কেরলের মতো মহারাষ্ট্রেও নজির গড়ল বিজেপি। বড় খবর, রাজ্যের সব 85 ঊর্ধ্ব প্রবীণ নাগরিকরা ভোটার তালিকা থেকে বাদ পড়ার নামের হিয়ারিং নিয়ে নতুন আপডেট। গ্রামীণ শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা, রামজি বিলে অনুমোদন রাষ্ট্রপতির। ঢাকায় সক্রিয় আইএসআই এর বিশেষ সেল টার্গেট এবার পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারত বার্তা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসি বিস্তারিত খবরে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এসআইআর প্রক্রিয়া ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই আবহে আজ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুজনেই নিজেদের মতো করে রাজনৈতিক প্রস্তুতি শুরু করেছেন। খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2026 সালের 14 ফেব্রুয়ারি। খসড়া তালিকা প্রকাশের পর থেকে এসআইআর নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এই পরিস্থিতিতে এসআইআর ইস্যুতে দলকে সংগঠিত করতে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল অফিসার বা বিএলওদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে 11টি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলি জেলার বাছাই করা কিছু বিধানসভা কেন্দ্রে বিএলএদের ডাকা হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে এই বৈঠকে এসআইআর প্রক্রিয়া নিয়েই মূলত আলোচনা হতে পারে। এসআইআর পর প্রথম পর্যায়ে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় গোটা রাজ্য জুড়ে প্রায় 58.5 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। শতাংশের বিচারে সবচেয়ে বেশি ভোটার বাদ পড়েছে কলকাতার 11টি বিধানসভা কেন্দ্রে। এই তালিকায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র ভবানীপুরও। উল্লেখযোগ্যভাবে গত সপ্তাহে কালীঘাটে বিএলওদের নিয়ে একটি বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানিয়েছিলেন, খুব শীঘ্রই এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সোমবারের বৈঠকের মঞ্চ থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের সরব হতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের দিকেও নিশানা করতে পারেন তিনি, এমনই সম্ভাবনার কথা বলেছে রাজনৈতিক মহল। এদিকে পিছিয়ে থাকতে রাজি নয় বিজেপিও। বিজেপি সূত্রে খবর, ওই দিন বিধানসভায় দলের একাধিক বিধায়ককে তলব করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী যদি এসআইআর ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন তবে বিধানসভার বাইরেও সভা করতে পারেন শুভেন্দু। সব মিলিয়ে সপ্তাহের শুরুতেই এসআইআর ইস্যু ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ এবং শুভেন্দু অধিকারীর পাল্টা জবাবে রাজ্য রাজনীতি আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। আসছি পরবর্তী সংবাদে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রাখার সময় আচমকা মাইক বিভ্রাট। সভায় থাকা বিএলএদের তরফ থেকে বলা হয়, পরিষ্কার করে শোনা যাচ্ছে না। মাইকের এই সমস্যার কথা শুনে মাইক ম্যানদের উপর চটে যান তৃণমূল নেত্রী। বারবার কেন এই ধরনের সমস্যা হচ্ছে সেই প্রশ্ন তোলেন। এর পাশাপাশি অন্তর্ঘাতের অভিযোগও তোলেন মমতা। তিনি বলেন, ভয়েস ক্লিয়ার কেন হয় না প্রতিদিন? মাইক ম্যান যারা ইন্ডোরে কাজ করছেন আমি বারবার দেখছি সমস্যা সৃষ্টি করছেন। আমি আগের দিনও দেখে গেছি, আজও দেখছি। দিস ইজ টু ব্যাড, এবার কিন্তু আমি
অ্যাকশন নেব বলে দিলাম। আমি আগের দিনও ইন্ডাস্ট্রির মিটিংয়ে দেখে গেছি, লোকেদের এই অভিযোগ এসেছে টাকা নিয়ে কাজ করেন আপনারা, সেটা আপনার প্রাপ্য, কিন্তু আপনি সার্ভিস তো দেবেন। পুলিশ কি করে কেন দেখে না? যারা দায়িত্বে থাকে আর পার্টিরও যারা থাকেন তারাই বা কেন সাউন্ড চেক করবেন না? মাইক ঠিক হলে আমায় বলবেন, শুনতে পাচ্ছেন কিনা? এটা অন্তর্ঘাত হচ্ছে না তো? প্রত্যেক দিন মাইকের এই সমস্যা কেন হচ্ছে? এরপর তিনি মঞ্চের উপর দিকে থাকা মাইকে বক্তব্য রাখতে চলে যান। বিএলএদের জিজ্ঞাসা করেন সেটা থেকে শোনা যাচ্ছে কিনা। এসআইআর এর খসড়া তালিকায় 58 লক্ষের বেশি নাম বাদ গেছে। তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বাদ যাওয়া ভোটারদের পাশে দাঁড়াতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে হাজার হাজার ভোটারের নাম বাদ গেছে। বাদ যাওয়া নামের মধ্যে খোঁজ পাওয়া যায়নি 12,20,039 জন ভোটারের। অন্যান্য কারণে বাদ পড়া নামের সংখ্যা 57,604। নো ম্যাপিং এ থাকা প্রায় 30 লক্ষ ভোটারের কার্যত শুনানি হতে চলেছে বলে কমিশন সূত্রে খবর। এই পরিস্থিতিতে এদিন প্রায় 14,000 বিএলএ কে নিয়ে নেতাজি ইন্ডোরে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা 2 24 পরগনা এবং হুগলি এই 4 জেলার 40টি বিধানসভা কেন্দ্রের বুথ লেভেল এজেন্টদের ডাকা হয়েছিল এদিন। সেখান থেকে বিএলএদের উদ্দেশ্যে একাধিক বার্তা দেন তিনি। এর পাশাপাশি একযোগে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেন। আসছি পরবর্তী সংবাদে। মুর্শিদাবাদের মাটি থেকে নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি ঘোষণা করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। 2026 সালে বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের খাতা খুলতে না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। দল ঘোষণার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে হুমায়ুন কবির বলেন, আপনি আমাকে গদ্দার বলেছেন, অথচ রাতের অন্ধকারে মালদা থেকে এসে আমাকে সাসপেন্ড করার জন্য জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। তাদের জিজ্ঞাসা করেছিলেন হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলে মুর্শিদাবাদের তৃণমূলের কোনো ক্ষতি হবে কিনা। তারা বলেছিল না। নিজের রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ তুলে ধরে হুমায়ুন কবির আরো বলেন, 2011 সালে মুর্শিদাবাদে তৃণমূল একটি আসন পেয়েছিল। 2004 সালে আমাকে প্রার্থী না করে শুভেন্দুর কথায় 22টি আসনে প্রার্থী দিয়ে মাত্র 4টিতে জয় এসেছিল। পরে আমি তৃণমূলে ফিরে এসে হাতে পায়ে ধরে দলকে মুর্শিদাবাদে 20টি আসন জিতিয়ে দিয়েছিলাম। মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে হুমায়ুন কবির বলেন, আজ আপনাকে চ্যালেঞ্জ করছি, কোনো শক্তি থাকলে মুর্শিদাবাদের 22টি আসনে খাতা খুলে দেখান। বিজেপি হয়তো 2-1টি আসন বাড়াতে পারে, কিন্তু আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুলকে মুর্শিদাবাদে শূন্য করে দেব, জিরো করব। এদিন শুধু শাসক দল নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, সংখ্যালঘু বিধায়কদের জিতলে ছুঁড়ে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আপনাকে বলছি, আমি যদি 200টি আসনে প্রার্থী দেই, অন্তত 100টিতে জয় আসবে। রাজনৈতিক চ্যালেঞ্জ গ্রহণ করুন। নতুন দল ঘোষণার মঞ্চ থেকে 2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য কার্যত রাজনৈতিক লড়াইয়ের দামামা বাজিয়ে দিলেন হুমায়ুন কবির। আসছি পরবর্তী সংবাদে। ডিসেম্বরের শেষে এসে চেনা ছন্দে শীত। দক্ষিণবঙ্গে হঠাৎ করে নেমেছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে আগামী কয়েকদিন শীতের ভরপুর আমেজ থাকবে রাজ্যে। এদিকে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার কারণে দাপট দেখাচ্ছে কুয়াশা। আগামী 7 দিন কেমন থাকবে আবহাওয়া, কোথায় কেমন থাকবে তাপমাত্রা, জানুন পূর্বাভাস। আবহাওয়া দপ্তর বলছে আপাতত পশ্চিমের জেলাগুলিতে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। আজ ও আগামীকাল তাপমাত্রা বড়সড় হেরফের হবে না, তবে 24শে ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমবে। আরো কিছু জেলায় 2 থেকে 3 ডিগ্রি রাতের পারদ পতনের পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে তাপমাত্রা কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, বাড়বে উত্তরে হাওয়ার দাপট। 26শে ডিসেম্বর থেকে তাপমাত্রা আরো কমবে। আগামী কয়েকদিন উপকূলবর্তী জেলাগুলিতে রাতে তাপমাত্রা থাকতে পারে 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 11 থেকে 14 ডিগ্রির মধ্যে থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা অবশ্য আপাতত নেই। আগামী 7 দিন রাজ্যের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। অধিকার কুয়াশার দাপট থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। দৃশ্যমানতা কোথাও কোথাও 50 মিটারের নিচে নামতে পারে। ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গে ঠান্ডা রীতিমতো কাবু করছে। আপাতত তাপমাত্রার বড়সড় পতন না হলেও বড়দিনের পর থেকে আরো নামবে পারদ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে শীতের দাপট বেশি থাকবে। ঘন কুয়াশার সতর্ক বার্তা রয়েছে অধিকাংশ জেলাতেই। দার্জিলিং জেলা ও সংলগ্ন পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের উপরের 5 জেলায় রাতের তাপমাত্রা 9 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। আসছি পরবর্তী সংবাদে।
ভারত বিরোধিতার চরম মূল্য চোকাতে হতে পারে বাংলাদেশকে। গত কয়েকদিন ধরে বাংলাদেশের কিছু কট্টরপন্থী নেতার চিকেন নেক করিডোর বন্ধ করা এবং উত্তর পূর্ব ভারতে 7 সিটার্স রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার হুমকির মোক্ষম জবাব দিল দিল্লি। ভারত আর কেবল কূটনৈতিক বিবৃতিতে সীমাবদ্ধ নেই, সীমান্তে মোতায়েন করা হয়েছে ভারতীয় সেনার সব থেকে ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক ইউনিট 17 মাউন্টেন স্ট্রাইক কোর। গোয়েন্দা সূত্রের খবর, ভারতের এই পদক্ষেপের পর থেকেই বাংলাদেশের সেনা ছাউনিতে চরম আতঙ্ক ছড়িয়েছে। এতদিন মিজোরাম ও দক্ষিণ অসম সীমান্তকে ভারত তুলনামূলক শান্ত বা সেকেন্ডারি ফ্রন্ট হিসেবে গণ্য করত, কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও লাগাতার উস্কানিমূলক বার্তার পর রণকৌশল বদলে ফেলেছে সাউথ ব্লক। মিজোরাম এবং শিলচর সীমান্ত এলাকায় 3টি নতুন ব্যাটালিয়ন কমান্ড জোন তৈরি করা হচ্ছে। কেন এই 17 মাউন্টেন স্ট্রাইক কোর এত বিপজ্জনক? এই বিশেষ বাহিনীটি কেবল আত্মরক্ষার জন্য নয়, বরং শত্রু শিবিরে অতর্কিত এবং বিধ্বংসী হামলা চালানোর জন্য প্রশিক্ষিত। এর বিশেষত্বের মধ্যে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন রকেট, আর্টিলারি এবং ভারী গোলা বারুদ, পাহাড়ি দুর্গম এলাকায় ঝটিকা অভিযান ও গভীরে অনুপ্রবেশের ক্ষমতা, দ্রুত পাল্টা আঘাত হানার বিশেষ রণকৌশল। সীমান্তে এই ফোর্সের মোতায়েন পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে ভারত এখন থেকে বাংলাদেশ সীমান্তকেও পাকিস্তান সীমান্তের মতোই অপারেশন থিয়েটার হিসেবে গণ্য করছে। ঢাকার রাজনৈতিক নেতাদের সস্তা জনপ্রিয়তার জন্য দেওয়া ভাষণ এখন সে দেশের সেনাবাহিনীর জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আসছি পরবর্তী সংবাদে। এসআইআর এর জন্য জন্মের শংসাপত্র চাওয়া হচ্ছে, কিন্তু তা অনেকের কাছেই নেই। জন্মের শংসাপত্র নেই তা বাবা মারও, কারণ তারা হাসপাতালে নয় বাড়িতে জন্মেছিলেন। এই যুক্তিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর প্রক্রিয়া নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তৃণমূল নেত্রীর মমতার দাবি, মোদী শাহদের কাছেও তাদের মা বাবার জন্মের শংসাপত্র নেই, তারা ডুপ্লিকেট বা নকল ভুয়ো শংসাপত্র বানিয়ে নিয়েছেন বলেও মন্তব্য করলেন মমতা। সোমবার নেতাজি ইন্ডোরে বিএলএদের সঙ্গে বৈঠকে মমতা বলেন, কতজন স্কুলে পড়তো, সার্টিফিকেট কত জনের আছে, আমার মা বাবার জন্ম বাড়িতে তাদেরও নেই। নরেন্দ্র মোদী, অমিত শাহ পারবেন? ফেক ডুপ্লিকেট সার্টিফিকেট বানিয়েছে। এরপরে তৃণমূল নেত্রীর কটাক্ষ, একটা ডুপ্লিকেট ফেক শংসাপত্র বানাতে 1 সেকেন্ড লাগে, কিন্তু আমরা তো ডুপ্লিকেট বানাবো না, বড়দিন আসছে, আমরা কেক বানাবো, সেই কেক খেয়ে তোমাদের হজম করব। এসআইআর প্রক্রিয়া যে সব নথি চেয়েছে নির্বাচন কমিশন, তা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা। তার বক্তব্য, 25 থেকে 30 বছর আগে অধিকাংশ মানুষেরই জন্ম বাড়িতে হতো, তখন হাসপাতালে জন্মের হার এত বেশি ছিল না, ফলে তাদের কারোর কাছে জন্মের শংসাপত্র নেই। তাদের পক্ষে কিভাবে এই ধরনের নথি জোগাড় করা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা। এদিনও তৃণমূল নেত্রী বলেন, 18 বছরে ভোটাধিকার এসেছে রাজীব গান্ধীর সময়, আগে ভোটাধিকার মিলত 21 বছরে। এসব যদি হিসাব করেন তাহলে মা বাবার সার্টিফিকেট পাবেন কি করে? কমিশনকেও বিধেছেন মমতা, বলেছেন একজন ভোটার 2002 সালে কোনো ঠিকানায় ছিলেন, আজ সেই ঠিকানায় নেই, থাকবেন কি করে? তিনি তো অন্য ওয়ার্ডে চলে গিয়েছেন। বিয়ের পরে মেয়েরা শ্বশুর বাড়ি চলে যায়, কেউ পদবি পরিবর্তন করে, কেউ করে না। যারা পরিবর্তন করেছে তাদের আপনারা বাদ দিয়ে দিচ্ছেন কোনো কারণে। তারা বৈধ ভোটার, কেউ বাবা মায়ের নাম লিখতে গিয়ে এর জায়গায় ই লিখেছে। বাংলায় যেটা আ হয়, ইংরেজিতে সেটা ডাবল এ হয়। একটা হকার, দোকানদার, একটা গরিব মানুষ, বস্তির মানুষ, একটা মহল্লার মানুষ, কলোনির মানুষ তোমার ইংরেজি বুঝবে কিভাবে? আসছি পরবর্তী সংবাদে। সরকারের মদদে জামাত শিবিরই খুন করিয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। এই খুনের নেপথ্যে সরকারের অদৃশ্য হাত থাকতে পারে বলে ইঙ্গিত দিলেন বাংলাদেশের প্রতিবাদী সাহিত্যিক তসলিমা নাসরিন। বাংলাদেশকে পরিকল্পিতভাবে অশান্তির আগুনে ছুড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ তার। শুধু তাই নয়, হত্যাকারী ভারতে পালিয়েছে বলে গুজব ছড়িয়ে এই হত্যাকাণ্ডে ভারত যোগের ইঙ্গিত দেওয়া হয়, যদিও সে দাবি খারিজ করেছে বাংলাদেশ পুলিশ। সব মিলিয়ে হাদি খুনে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় এক বিস্ফোরক পোস্ট করেন প্রতিবাদী লেখিকা তসলিমা নাসরিন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে তিনি লেখেন, কয়েক ঘন্টা ধরে জিহাদিরা ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট আর উদীচীর কার্যালয়ে লুট করেছে, ভেঙেছে, পুড়িয়েছে। পুলিশ আসেনি, মনে হচ্ছে গোটা ব্যাপারটাই করিয়েছে সরকার। পুলিশ সরকারের গ্রিন সিগন্যাল পায়নি বলে কর্মস্থল ত্যাগ করেনি। দীপকাণ্ডের ভিকটিমের মৃত্যু হয়ে যাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ এসেছে, সময় মতো পুলিশকে আসতে বাধা দেয় তারা। হয়তো তারাই যারা পুলিশকে নির্দেশ দেয় এবং বলে দেয় নির্দেশ ছাড়া কোথাও, বিশেষ করে সেন্সিটিভ কেসে আচমকা উদয় না হতে। এরপরই বিস্ফোরক অভিযোগ তুলে তসলিমা লেখেন, হাদির সম্ভাব্য আততায়ী ফয়জলের অ্যাকাউন্টে 125 কোটি টাকার লেনদেন পাওয়া গিয়েছে। টাকাটা কে দিল? সরকারের অদৃশ্য হাত নয় তো?